রোনালদোর মতো একটা বড় ফিগারকে আপনি যখন বসিয়ে রাখবেন তখন শুধু রোনালদো নিজে কোয়েশ্চেন করবে না, পুরো পৃথিবী কোয়েশ্চেন করবে। একটা প্রেশার কি থাকে, প্রেশারও থাকবে। বাট পর্তুগালের আমি বলবো যে স্কোয়াডটা এমন খুবই ফ্লুইড একটা স্কোয়াড। কেন যেন জাস্ট মানে কোনো লজিক নেই। আমার মনে হইতেছে যে এবার জার্মানি চ্যাম্পিয়ন হবে এবং ব্যালন ডি'র টনি ক্রুস জিতবে। একটু জ্বর একটু কাশি, তবে চিন্তার কোনো কারণ নাই, একটু করে হাসি, ইটস ইউরো ফিভার। অ্যান্ড যে টিমের চিন্তার বেশি কারণ নেই সেই টিমটা হচ্ছে পর্তুগাল। দ্য ফর্ম দে হ্যাভ বিন ইন অ্যান্ড দ্য প্লেয়ার্স অ্যাট দেয়ার ডিসপোজাল, লিমিটেড ইনজুরি। চিন্তার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে ম্যানেজার হচ্ছে রবার্টো মার্টিনেজ। তো নাবিদ ভাই, পর্তুগালের চান্সেস কীরকম দেখছেন? পর্তুগালের চান্সেস আমি বলবো মানে খুব ইজিলি হয়তো গ্রুপ ক্লিয়ার করবে, কেননা পর্তুগাল ছাড়া বাকি যেই তিনটা টিম আছে, টার্কি, চেক রিপাবলিক অ্যান্ড আরেকটা হচ্ছে জর্জিয়া আর প্লেয়িং ফর দি ফার্স্ট টাইম ডেবিউট্যান্টস। আর বাকি ওই তিনজনের কেউই হচ্ছে যে 35 মানে র্যাঙ্কিংয়ের স্ট্যাটিস্টিক্যালি র্যাঙ্কিংয়ে তারা 35-এর পরে আর কি সবাই, আর পর্তুগাল সেখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 4। সো আই হোপ পর্তুগাল টু ক্লিয়ার দিস গ্রুপ ভেরি ইজিলি। পর্তুগালের মানে বলবো আমি অ্যাজ আ ফ্যান আই অলওয়েজ এক্সপেক্ট Ronaldo's probably the last dance. This is major একটা টুর্নামেন্টে, so I'll want him to sign off with another Euro, replicating what they had done in 2016 হয়তো ফাইনাল ম্যাচটা খেলতে পারে নাই, but kind of acted like an assistant manager to Fernando Santos in that game. We all know how animated he was in that game. So as a Ronaldo fan, as a Portugal fan, I'll want Portugal to get another Euros in their trophy cabinet, and it's possible কারণ হচ্ছে মানে they'll have a easier group to clear, and then এরপর তো হচ্ছে যে নকআউট স্টেজেস যেটা সবগুলো টুর্নামেন্টে যেমন থাকে, so they'll have to face better oppositions there. And আরেকটা যেটা যে ফর্মের ব্যাপারে যেটা বললো যে পর্তুগাল আর ইন আ ভেরি গুড ফর্ম রাইট নাও। তারা একমাত্র টিম যারা কোয়ালিফাইংয়ে 10 out of 10 ম্যাচেস জিতে উঠেছে। ফ্রান্স প্রবাবলি কেম ক্লোজ, বাট ওরা লাস্ট ম্যাচে হয়তো ওই গ্রিসের কাছে হেরে গিয়েছিল, সো ওদের 10 ম্যাচে 9টা উইন আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো ফর্ম ওয়াইজ অ্যান্ড আসলে পর্তুগালের ব্যাপারে বলতে গেলে 2022 ওয়ার্ল্ড কাপও পর্তুগালের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্কোয়াড ছিল। মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, প্লাস উপরে অ্যাটাকিং যে ইয়াটা বলেন, বাট ওইখানে গিয়ে অনেক সমস্যা দেখা গিয়েছে। রোনালদোকে ড্রপ করা, রোনালদো সেই ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে চলে যাওয়ার আগে যে একটা ইন্টারভিউ দেওয়া, যেটা আমার কাছে খুবই self destructive মনে হয়েছে। তো all those had an impact for the entire team, not only on Ronaldo. So সেই ক্ষেত্রে থেকে এখন ওগুলো থেকে অনেক সরে এসেছে। রোনালদো হু ইজ দি ক্যাপ্টেন, সৌদি আরবিয়াতে খেলছে, সো হি সেটেলড ওভার দেয়ার, সো মেন্টালি ওভাবে একটা পিস থাকবে যে হ্যাঁ কোনো ক্লাবের মানে ওরকম কোনো ঝড় ঝামেলা হয়তো ওর মধ্যে থাকবে না। তো সেই ক্ষেত্রে থেকে আই এক্সপেক্ট যে পর্তুগাল টু গো আ লং ওয়ে। এখন একটা ব্যাপার থাকে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে রবার্টো মার্টিনেজ, উইল হি স্টার্ট রোনাল্ডো? এখন কিন্তু আমরা ইন দ্য বিল্ড আপ টু দ্য ইউরোজ আমরা ফ্রেন্ডলিজে দেখেছি যে হি ওয়েন্ট উইথ ফার মোর মোবাইল অপশনস ইন ডিওগো জটা অ্যান্ড গনসালো রামোস অ্যাজ ওয়েল ইন আ ফিউ ম্যাচেস, যেখানে রোনাল্ডোকে আসলে সে প্রেফার করেনি। এইটা কতটা প্রেভেলেন্ট হতে পারে কাম টুর্নামেন্ট টাইম? আচ্ছা, এইখানে কয়েকটা জিনিস কি রোনালদো নিজেই বলেছে হচ্ছে যে হিল বি রেসপেক্টিং দি কোচেস ডিসিশনস, যে লাস্ট এই আয়ারল্যান্ডের সাথে জিতার পরপরই বললো হিল বি রেসপেক্টিং দি কোচেস ডিসিশনস, হোয়াট এভার দ্য কোচ মেক্স দ্য ডিসিশন অ্যান্ড এভরিথিং। বাট রোনালদোর মতো একটা বড় ফিগারকে আপনি যখন বসিয়ে রাখবেন তখন শুধু রোনালদো নিজে কোয়েশ্চেন করবে না, পুরো পৃথিবী কোয়েশ্চেন করবে। একটা প্রেশার কি থাকে, প্রেশারও থাকবে। বাট পর্তুগালের আমি বলবো যে স্কোয়াডটা এমন খুবই ফ্লুইড একটা স্কোয়াড। আপনি আপফ্রন্টে যদি দেখেন জোয়াও ফেলিক্স, এরপরে রাফায়েল লিয়াও, বার্নার্ডো সিলভা, গনসালো রামোস, জটা, সো এরপরে আবার মিডফিল্ডে আছে হচ্ছে ভিটিনহা, ব্রুনো ফার্নান্দেস। সো অল দিস প্লেয়ার্স আর ভেরি কেপেবল টু স্টার্ট ইন এনি টিম আর কি। তো সেই জায়গায় আবার রোনালদোও আছে। তো এইখানে আমার কাছে মনে হয় যে প্রবাবলি রোনালদো মাইট নট স্টার্ট এভরি গেম, অর যদি প্রতিটা ম্যাচ স্টার্টও করে ইট উইল ডিপেন্ড অন হিজ পারফরমেন্স, হাউ ইজ হি পারফর্মিং, যে ও পরের ম্যাচে কীভাবে মানে পরের ম্যাচে তাকে কি স্টার্টিং 11-এ রাখা হচ্ছে কি হচ্ছে না, বা তাকে কতক্ষণ গেম টাইম দেওয়া হচ্ছে, এটা একটা ব্যাপার ম্যাটার থেকে যায়। বাট রোনালদোর আমি যেটা বলবো
যে হি ইজ বিন ইন ভেরি গুড ফর্ম। আই নো পিপল উইল লাভ, তুমিও হাসবা হয়তো এখন আমি যদি বলি হচ্ছে যে সৌদি প্রো লিগে 35টা গোল করেছে, যেটা সৌদি প্রো লিগের হিজ ফার্স্ট সিজন, মানে ফার্স্ট ফুল সিজন আর কি ফর রোনালদো। প্রথম সম্পূর্ণ একটা সিজন খেললো যেখানে হচ্ছে যে 35 গোল করেছে, যেটা সৌদি প্রো লিগেরও একটা রেকর্ড আর কি। সো হি ইজ বিন ইন ভেরি গুড টাচ। আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা যদি ওই যেই লাস্ট ফ্রেন্ডলিটা খেললো ইউরো ওয়ার্ম আপ, ওই ইউরো ওয়ার্ম আপে হি ওয়াজ এক্সেলেন্ট। বাট হ্যাঁ, আয়ারল্যান্ড তো ওই টপ অপোজিশন না, বাট দ্য গোলস দ্যাট হি স্কোর দুইটাই লেফট ফুটেড, উইকার ফুটে গোল। তুমি আর আমিও কথা বলছিলাম যে মানে হাউ অ্যামেজিং দোজ গোলস ওয়্যার আর কি। একটা বল আসছে, সেটা হচ্ছে যে ডিরেক্টলি সে লেফট ফুটে, মানে কাইন্ড অফ রিমাইন্ডেড মি রোনালদো স্কোরিং আ গোল এগেনস্ট সেভিয়া when he used to play for Real Madrid. Is he the best penalty box poacher right now? মানে he has been forced to bring changes to his game. ওইটা পেনাল্টি মানে এখন penalty box poacher হয়ে গেছে কিনা? পেনাল্টি বক্সের পোচার তুমি অনেক আগের থেকে হয়েছো, তো তো লেফট উইং থেকে খেলা ছাড়ছে অনেক আগে। যে ওর লেফট উইং এর ওই পেস, ওই অ্যাটাকিং ফ্লেয়ার আমরা কিন্তু অনেক দিন ধরেই দেখি না, 2016-17 থেকেই হয়তো দেখি না। ও নিজেই চেঞ্জটা এনেছে, কেননা হি থট যে মানে হিল বি মোর এফেক্টিভ ডাউন এট দি মিডল আর কি। তো রোনালদোর ক্ষেত্রে তুমি শুধু এখনই যদি তুমি ওই কম্প্যারিজনটা নো, ইটস কাইন্ড অফ আনফেয়ার বিকজ ইজ 39 রাইট নাও। ওই জায়গায় এখন হালান্ড আছে, হালান্ড হয়তো ওভাবে পারফর্ম করে না, যদি ক্লাবের ব্যাপারটা করি যে বড় ম্যাচে হয়তো করে না। ওয়ান অফ দ্য বেস্ট, অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট পোচার্স ইন এনি গেম দ্যাট ইউড ওয়ান্ট রোনালদো টু বি দেয়ার। যে তোমার যদি লাস্ট 10 মিনিট একটা গোল লাগে বা একটা সার্টেন মোমেন্টে একটা গোল লাগে, ইউল অলওয়েজ হোপ যে জোয়াও ক্যান্সেলো, ডিয়েগো ডালোট, নুনো মেন্ডেস যারাই আছে, দেল বি giving those crosses and Ronaldo will be there. ওর যে এরিয়াল প্রেজেন্সটা আছে, তো ইভেন অ্যাট 39 হি ইজ সুপার। সো ওই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে টু গেট গোলস ইউ মাস্ট হ্যাভ রোনালদো। ইফ ইউ হ্যাভ রোনালদো ইন ইউর স্কোয়াড, স্টার্ট হিম অ্যান্ড মানে মেক হিম প্লে দোজ ক্রুশাল মিনিটস যখন আপনাকে একটা গোল এনে দিতে হবে আর কি। তো দ্যাটস ইট। And then you have the thing with Roberto Martinez, মানে তার যে হিস্ট্রিটা, he has always been blessed with brilliant sides. আমি যদি অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ফুটবলে দেখি, it's course that golden generation of Belgian players, that particular side, those particular players, probably some of the best in their positions, but you almost kind of see where this is going. যে রবার্টো মার্টিনেজ এরকম একটা দল নিয়ে আসছে, এত বড় একটা টুর্নামেন্টে আসছে, কিন্তু যখন when it matters the most, তারা আসলে ওই ফাইনাল হার্ডেলটা পার করতে পারছে না। ফাইনাল হার্ডেল মানে আমি ফাইনাল বোঝাচ্ছি না, আমি নকআউটগুলো বোঝাচ্ছি। হয়তো গ্রুপ স্টেজে দে উইল বি ব্রিলিয়েন্ট, অ্যান্ড দেন দে আর আপ এগেনস্ট, তাদের হয়তো ইন কম্প্যারিজন যদি বলি যে শক্তিমত্তার দিক দিয়ে তাদের ইকুয়াল বা তাদের থেকে একটু বেশি এরকম যদি দলের সাথে যখন তারা পড়ে যাচ্ছে, তখন কিন্তু তারা জাপানের কাছে হারছে না, তো তখন হচ্ছে ফাইনাল হার্ডেলটা পার করতে পারছে না। সো হাউ বিগ অফ এন ইম্প্যাক্ট ডাজ দ্যাট হ্যাভ অন ইউর মাইন্ড, যে ইউ নো হি হ্যাজ দ্য বেস্ট tools at his disposal, but you don't see this is going somewhere, this is not making his way up to right to the top. টুর্নামেন্টের ফরম্যাটটা অলওয়েজ ডিফারেন্ট। তোমাকে আমি বললাম না যে গ্রুপ থেকে পার হওয়াটা হয়তো খুব সোজা হবে, বাট নকআউটে গিয়ে তো নকআউট, মানে ইউ ক্যান ফেস ইভেন লাইক তোমার থেকে 10 র্যাঙ্কিং কম একটা টিমের সাথে তোমার খেলা পড়তে পারে, অ্যান্ড অন দ্য ডে ইউ মাইট বি আউটপ্লেড। একেবারেই বলে দেওয়া যায় না যে হচ্ছে যে মানে জাস্ট বিকজ ই ডিডন্ট উইন এনি টুর্নামেন্টস, এটা আসলে হয়তো ওইভাবে চোখে পড়ে, কারণ হচ্ছে তার কাছে যে টিমগুলো ছিল দে ওয়ার দি বেস্ট। বেলজিয়ামের আসলে সেই বেস্ট জেনারেশনটাকেই কোচ করে এসেছে যারা কিছু জিততে পারেনি। আবার পর্তুগালে এসেও এখন এমন একটা ডাইনামিক একটা স্কোয়াড সে পেয়েছে, তো এইখান থেকে আইল বি হোপিং, ইয়েস ইট প্লেজ অন ইউর মাইন্ড, প্লেজ অন মাই মাইন্ড অ্যাজ ওয়েল, যে হ্যাঁ ওই যে লাস্ট হার্ডেলটা হয়তো কি পার করতে পারবে কিনা, বা নকআউটে গিয়ে প্রতিটা ম্যাচ ওইভাবে বের করে নিয়ে আসতে পারবে কিনা, এর একটা কোয়েশ্চেন থেকে যায়। বাট there is nothing you can do about it, you can't change it, you can't change the fact, but he's a better coach than Fernando Santos, that I think. So I'll be hoping for a good outing for Portugal and Ronaldo. Do you see them as favorites? Yeah, one of the favorites. এখন যদি আসি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, you see what I did there. I went for Portugal first instead of defending champions Italy, and Ramin fan is such a huge Italy fan, he's so passionate about it. Ramin bhai, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ইটালি, তো এদিকে একটা
in the lead up to the tournament. They have had issues with injury, key injuries, and the mood around the camp overall. মানে ওইরকম আমরা ব্যাপারটা দেখছি না যে ইটালি যে চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে আসছে, ওইরকম একটা পেডিগ্রি নিয়ে আসছে, ওই ব্যাপারটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এখন ব্যাপার হইতেছে ইতালি আসলে কতবার এইভাবে মানে আবার একটা হাইপ নিয়ে আসছে, ওরা প্রতিবারই আসে নর্মাল একটা টিম মোটামুটি একটা রেজাল্ট করবে এমনই। ভাই গত 8 বছর কিন্তু বিশ্বকাপে আসতে পারে নাই, এইটা একটা ম্যাটার যে আসতে পারে নাই, কিন্তু যখনই আসছে মানে যখনই ওরা খেলে তখন কিন্তু ইটালি একটা বড় নাম, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ফেলে দেওয়ার মতো না। তবে অবশ্যই যেটা আমার কাছে যেটা মনে হয় যে 2021 আমরা যেটা 20-এর যে ইউরো ছিল সেখানে কিন্তু ইতালি কে চিন্তা করছে যে ইতালি চ্যাম্পিয়ন হবে, সেখানে কিন্তু অনেক বড় নাম ছিল অন্যান্য দলগুলি সবগুলি। তো ইতালি 7-8 নম্বরের দিকে হয়তো চিন্তা করছিল যে হয়তো কোয়ার্টার ফাইনালিস্টেস, কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। কারণ হয়েছে যে টোটাল টিম একটা কারণ ইংল্যান্ড পারে না ফাইনালে। এটা একটা বড় একটা ব্যাপার। ইংল্যান্ড পারেনি বলতে না, ইংল্যান্ড আসলে পারে না, ওরা সবসময় এমনই করে। সেই 66-এ কি একটা পারছে, তারপরে তো আমি দেখি না যে ইংল্যান্ড আসলে কখনো কিছু করছে। ফুটবল হ্যাজ নেভার কাম হোম, ইট ওয়েন্ট টু রোম। এখন ইতালি আমি যেটা মানে এটাই বিশ্বাস যে মানে ওদের অত একটা হাইপ নাই, কিন্তু মোটামুটি একটা রেজাল্ট করবে। তো সবচেয়ে বড় সমস্যা যেতেছে প্রতি বছর আমরা দেখি ইতালিতে খুব নাম করা ডিফেন্ডার থাকে, এই ডিফেন্সটা ওদের মূল শক্তি। আপনি ইতালির রক্ষণ ভাঙা কিন্তু চারটিখানি কাজ না, এটার জন্য আপনাকে মানে খুব ভালো একটা টিম হতে খুব ভালো একটা এফোর্ট দিতে হবে। সেই কারণে কি স্পেন একবার 4 গোল দিছিল সেই মাঝে মাঝে একবার এক্সেপশনাল। সেই কারণে কি তারা টুর্নামেন্ট ফুটবলটা খুব ভালো খেলে প্রতি টুর্নামেন্টে। মানে টুর্নামেন্ট ফুটবল মানে আমি বোঝাতে চাচ্ছি যে ডুইং হোয়াট এভার ইজ নেসেসারি টু গো টু দ্য নেক্সট রাউন্ড। যে আপনি রক্ষণ ভাগ হতো। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে whenever a team is built around your defense, যে তোমার যদি ডিফেন্স শক্তি থাকে, যেমন হোসে মরিনহোর টিমগুলো দেখো, ডিফেন্স যদি তোমার শক্তি থাকে তাদেরকে ব্রেকডাউন করা খুব কঠিন হয়। টুর্নামেন্টে এই জিনিসটা খুব কাজে দেয়। এক্স্যাক্টলি 90 মিনিটে। কিন্তু এবার কিন্তু ইতালিতে ওই মানের রক্ষণ ভাগে কেউ নাই। বনুচি, কেলিনি, ওই সিন্ডিকেটটা নাই, বা আমরা যদি ডিফেন্সিভ কার্টেল বলি। এখনো যে বর্তমানে যারা ভালো খেলে, যেমন আকেরবির কথা বলতে পারি, তারপর তোমার স্কালভেনি, দুজনেই ইনজুরিতে। তারা অবশ্যই মনে করে তোমার 90 মিনিট না হলেও তোমার কিছু একটা সাপোর্ট দিতে পারতো। তারপরে মানে আমরা মানে উদুগি দেখেছি তোমার কি বলে টটেনহামে খুবই ভালো, ফ্যান্টাস্টিক প্লেয়ার। হ্যাঁ, সেই প্লেয়ারটা মিসিং। তো তারপরেও যে ইতালি যে বাস্তনি, আমার কাছে মনে হয় ওর কাছে পুরো দায়িত্বটা থাকবে। হোপসো যে মানে ইতালি খুব খারাপ করবে না। আর প্রথম ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে আলবেনিয়ার বিপক্ষে যদি একটু মানে গোল ব্যবধান রাখা যায়। আলবেনিয়া যদিও তোমার ইউরোতে কিন্তু ওরা যে গ্রুপিতে চ্যাম্পিয়ন হয়ে আসছে, মানে র্যাঙ্কিংয়ে 36 নম্বরে আছে, বাট কিন্তু এত মানে দুর্বল ভাবার কারণ নাই। আর বলে রাখা ভালো যে ইটালি কিন্তু গ্রুপ অফ ডেতে। সো এখানে আছে হচ্ছে আলবেনিয়া আছে, ইটালি আছে, স্পেন আছে, ক্রোয়েশিয়া আছে। তবে একটা পজিটিভ দিক আছে এখানে, তোমার এটা তো বিশ্বকাপের মতো না যে একটা দল থেকে 2টা দল উঠতেছে, এখানে কিন্তু 3টা দল ওঠার চান্স আছে। মানে টপ 4 যে থার্ড হবে যারা আর কি, এদের একটা চান্স থাকে। সে তৃতীয় হয়েও যদি ইতালি ওঠে হয়তো। এক্স্যাক্টলি এই কথাটাই আমি গতকাল রনি ভাইকে বলছিলাম। রনি ভাই আমাদেরকে প্লিজ কমেন্টে জানাবেন। রনি ভাইকে বলছিলাম চিন্তার কোনো কারণ নেই আসলে, যে স্পেন ক্রোয়েশিয়া চলে যাবে, ইটালি আলবেনিয়ার মধ্যে ফাইট হতে পারে, কিন্তু ওখানে আমরা ধরে নিচ্ছি ইটালি 3rd পজিশনটা নিয়ে নেক্সট রাউন্ডে যেতে পারে। সো রনি ভাই, wherever you're watching this from, please comment এ জানাবেন আমার introduction. তবে he is one of the biggest fans আর কি। গ্রুপ পর্ব যদি পার হতে পারে, আই থিংক তুমি বলতে পারবা না যে কি বলে নকআউট স্টেজে কি হবে, কারণ নকআউট স্টেজ এমন একটা ম্যাচ যে কোনো কিছু হতে পারে। অনেক ছোট দলও দেখছি আমরা মাঝে মাঝে ডিফেন্স রক্ষণ আটকে তারপর টাই ব্রেকারে যে জিতে গেছে। লাস্ট ইয়ার মরক্কো আমরা দেখছি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলছে। তো মানে এমন কিছু হইতে পারে, স্পেনের মতো দলের হারাই দিচ্ছে। সুতরাং ইতালির আবার কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, যেটা গোলরক্ষক, যেটা নাকি দোনারুমার পরে মানে সে আসলে একটা দুর্দান্ত কিপার। তো মানে টাই ব্রেকার পর্যন্ত যদি ম্যাচ নিতে পারে, সেক্ষেত্রে আমি ইতালির উপর একটা অন্যরকম একটা ভরসা দিই। ভাই জিনিসটা কিন্তু খুবই একটু উইয়ার্ড হয়ে যাচ্ছে। ইতালি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা ওদেরকে এখন বলতেছি হচ্ছে কি যে যদি গ্রুপ থেকে 3rd হয়ে উঠে 4টা 3rd বেস্ট টিম উঠবে, সেটা হয়ে যদি ইতালি উঠতে পারে, আবার ইতালি যদি হচ্ছে যে কোনো রকমের পেনাল্টিতে নিতে পারে, মানে একটা জিনিস মনে করে দিই, ইতালি ফ্যানের গায়ে লাগছে জিনিসটা। 2020-এ পর্তুগাল কিন্তু 3rd হয়ে উঠছে। হ্যাঁ, রাইট।
কোনো মতে উঠছিল, সেটাও গ্রুপ অফ ডেথই ছিল, গ্রুপ অফ ডেথ থেকে উঠছে, থার্ড হয়ে উঠছে অ্যান্ড সেকেন্ড রাউন্ডে যে কাদের সাথে জার্মানির সাথে মনে হয় বিদায় নিই। তো মানে ব্যাপারটা হচ্ছে এমন যে এখানে থার্ড হয়ে ওঠার পরে যে নকআউটে কি করবো ওইটা হলো মূল ব্যাপার। না মানে আমি বলতেছি যে দ্য কাইন্ড অফ পেডিগ্রি দ্যাট ইটালি হ্যাজ, বা আমি যা শুনি আর কি, আমার 1980 সালে তো ফুটবল আমরা দেখি নাই। এটা আমাদের হয়তো একটা আমাদের বলতে পারি নতুন জেনারেশনের একটা মনোভাব আছে ইটালির প্রতি। না আমরা মানে আমি সেই 90 বিশ্বকাপটাই প্রথমবার দেখছিলাম, সেখানে তখন থেকে আমি আসলে মালদিনির ফ্যান। তো তখন যে মানে ইতালির খেলা দেখতাম যে মনে হতো, তখন মনে হতো যে এবার ইতালি আসলে খেলা পারে না, সারাদিন ডিফেন্স, প্রতিপক্ষ অ্যাটাক কিন্তু কিছুই করতে পারতেছিল না। এটা মানে তখন বুঝতাম না, যখন একটু বড় হয়ে বুঝতে পারছি যে আসলে এইটাই একটা অন্যরকম একটা ট্যাকটিক্স তখনকার। তারপরে যে মানে কি বলে যে ওই সময়ের যে ইতালিতে যেটা ছিল তোমার ডিফেন্স যতই শক্তিশালী মানে হোক না কেন, ওদের কিন্তু আক্রমণ ভাগেও সুপারস্টার ছিল, রোবার্তো বেজিও, তারপরে আমরা দেল পিয়েরো দেখছি, তত্তি, ইনক্রেডিবল টেকনিক্যাল। মানে আমি লাস্ট মনে দেল পিয়েরোর পরে তত্তির পরে মনে হয় ওইভাবে কেন। আচ্ছা রাহুল ভাই, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন, আপনি কিন্তু মানে আমরা একসাথেই উই আর কাইন্ড অফ রিসার্চিং দিস, তো তখন দেখলাম যে ওই গার্ডিয়ান একটা জায়গায় লেখা যে ইতালির উইকনেসটা where will the goals come from, এক্স্যাক্টলি গোল আসবে কোত্থেকে, আপনি ওইটা নিয়ে যদি কিছু একটা বলেন যে যে স্কামাকার উপরে ভরসা রাখা হচ্ছে, হি ইজ সো র এন্ড অনেক কোয়ালিটিজই খুব একটা ডিজায়ারেবল কোয়ালিটিজ না, তারপরও আপনারা স্কামাকার উপরে ভরসা রাখছেন, এই জিনিসটা যদি এক্সপ্লেইন করেন। স্কামাকা ভরসা রাখতেই হবে। 90-তে যে নাকি মানে সুপারস্টার ছিল সিলাচি, সেও কিন্তু স্কামাকার মতোই ছিল, তার কেউ আশা করে নাই যে সিলাচি টপ স্কোরার হবে। সে মানে কি বলে তখন মানে মেন স্ট্রাইকার ছিল কে ভুলে গেছি, সম্ভবত যেই ছিল সেকেন্ড, ও কি বলে সেকেন্ড অপশন ছিল, তো মাঠে নামছে, তারপরে প্রতি ম্যাচে ভালো খেলছে, 6টা গোল দিছিল, চ্যাম্পিয়ন হওয়ার পথেই ছিল অলমোস্ট সেমিফাইনালে যায়। আর আর্জেন্টিনার সাথে যে ম্যাচটা হারছে আসলে এটা খুবই দুঃখজনক। সেই ম্যাচটা আমার স্টিল মনে আছে যে মালদিনির যে কান্না আমার এখনো চোখে ভাসে। তখন মানে কি বলে আর্জেন্টিনা আসলে লাকিলি ওই ম্যাচটা জিতে গেছে, বাট কি বলে মানে চ্যাম্পিয়ন হওয়ার মতো ছিল। আর স্কামাক্কা এখন ব্যাপারটা হচ্ছে গত বছর ওয়েস্ট হ্যামে খেলছে, এই বছর আতালান্তাতে কিন্তু মানে খুব যে খারাপ করছে তা না, খুব যে ভালোও করছে তা তো না, তাও না। ব্যাপারটা হলো ইতালিয়ানদের তোমার হইতেছে কি বলে ইতালিয়ান লিগে কয়টা গোল হয় এবার চ্যাম্পিয়ন কি বলে মার্টিনেস কয়টা গোল দিছে লাউতারো? নট মেনি, 20-22-25 এর ভিতরেই তো থাকে গোলগুলি। তো সেখানে গোল দিছে কয়টা, টোটাল দিছে তোমার হইতেছে 19টা গোল, রাইট, 44 ম্যাচে 19টা গোল দিছে, একেবারে খারাপ স্টেট না। আরেকটা বড় আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে একটা কারণ হতে পারে, যে কারণে হয়তো ইটালি উইল গো ফার ইন দিস টুর্নামেন্ট। আমরা কিন্তু এই টুর্নামেন্ট ফুটবলগুলোতেই চ্যাম্পিয়ন্স লিগ বলেন, কনফারেন্স লিগ বলেন আর ইউরোপা লিগ বলেন, ইটালিয়ান দলগুলো কিন্তু খুব ভালো করছে নিয়মিত। লাস্ট 2-3 সিজন ধরে তারা সেমিফাইনাল ফাইনাল খেলে আসছে। সো এইবার আমরা তাই দেখতে পেরেছি, লেভারকুজেনকে গ্যাসপেরিনির মাস্টার মাইন্ড করে আসলে আটকে দিয়েছে হাই ফ্লাইং লেভারকুজেন। সো এটা কি একটা ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা? অবশ্যই অনেকগুলো ইটালিয়ান দল তারা খুব টুর্নামেন্ট ফুটবলটা খুব ভালো খেলছে। গাসপেরিনি চ্যাম্পিয়ন হওয়ার পরেই কিন্তু বলছিল যে আমরা অভিশাপ মুক্ত হলাম, মানে অনেক বছর ধরে, সেই মনে সম্ভবত কত 2000 আগে সম্ভবত ফার্স্ট মেজর ট্রফি, হ্যাঁ ওদের জন্য ফার্স্ট মেজর। বাট মানে কি বলে ইতালি কিন্তু ইউরোপার লিগে কেউ ভালো করতেছিল না। ইন্টার আর রোমা মনে হয় মাঝে গত 25 বছরে উঠছিল ফাইনালে, কিছু করতে পারেনি। তো এটা মানে কুফা কাটানোর মতো বলে গ্রামের ভাষায়, যেটা আমরা বলি আর কি, কুফা কাটানো হয়েছে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে ভালো দেখা যেতে পারে। আর আমরা কিন্তু দেখতে পেতেছি কি এই বছর কিন্তু কি বলে ইউরোপিয়ান মানে চ্যাম্পিয়ন্স লিগে ইতালি থেকে সবচেয়ে বেশি ক্লাব খেলবে। তো এটা একটা মানে ওদের যে মানে মাঝখানে যে ইতালিয়ান লিগটা অনেক পিছিয়ে গেছিল, সেই রিফ্লেকশনটা কিন্তু আমরা আসলে ইউরোপে দেখতে পাচ্ছি না, ইউরোপিয়ান কম্পিটিশন গুলোতে দেখতে পাচ্ছি না। যে এখানে কিন্তু মোস্টলি ইটালির থেকেই সবচেয়ে বেশি দল যাচ্ছে। আমরা যদি 3টা কম্পিটিশনই চিন্তা করি, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ অ্যান্ড কনফারেন্স লিগ। ফিওরেন্টিনা তো মনে হয় টানা 2বার ফাইনালি খেলেছে কনফারেন্স লিগে। সো এটা একটা ফ্যাক্টর হতে পারে। আর সেকেন্ডলি আরেকটা বলতে যে স্প্যালেটির যে ইনক্লুশনটা ইন দিস ইটালি সেট আপ, এটাকে হয়তো অনেকে ভাবা হচ্ছিল যে ন্যাশনাল টিমের প্রোফাইলের সাথে স্প্যালেটির কোচিং ফিলসফি বা
হাউ হি ইজ অ্যাজ আ পার্সন, অ্যাজ আ কোচ, এটা খুব একটা হয়তো কম্প্যাটিবল হবে না, বা ইটালি এরকম কোচ হয়তো প্রেফার করে না, বাট এটা একটা আমরা ব্যতিক্রম এবার দেখতে পেরেছি। রাইট আফটার হি ওয়ান দ্য সেরিয়া উইথ ন্যাপোলি, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং সিজন, অ্যান্ড উই ক্যান সি হিজ ইম্প্যাক্ট, কারণ পরের সিজনে আসলে ফর আ লট অফ রিজনস ন্যাপোলি সেই ফর্মটা বা সেই পারফরমেন্স লেভেলটা ধরে রাখতে পারেনি। তো স্পেলেটির ভূমিকাটা কীরকম হতে পারে, কত বড় হয়ে দাঁড়াতে পারে, অ্যান্ড কত পিভটাল হতে পারে কম্পিটিশনে? এটা আসলে বলাটা খুব কঠিন, কারণ স্পেলেতে কিন্তু জাজ করা হয় নাই। ও দায়িত্ব নেওয়ার পরে যে কটা ম্যাচ খেলছে, ম্যাসিডোনিয়া, মাল্টা, আমার ছোট ছোট দলের সাথে, একটা মাত্র বড় টিমের সাথে খেলছে ইংল্যান্ডের সাথে, সেই ম্যাচে সে 3টা গোল খেয়েছে। সো আমরা আসলে বলতে পারতেছি না যে কি হবে। আবার একটা ব্যাপার হচ্ছে যে কি বলে, যে মানে ও যে মানচিনি যাওয়ার পরে যে মানে যেই ফরমেশনে মানে মানচিনি খেলে, তো ও কিন্তু সেই ফরমেশনে খেলতেছে অলমোস্ট। টিমের মানে মানে সেট আপটা কিন্তু তেমনই, খুব একটা চেঞ্জ সে করে নাই, কিন্তু ফলাফল মিডিওকোর টিমের সাথে ভালো করছে। এখন বড় স্টেজে এবার গেল, দেখা যাক কি হয়। একটা কন্টেন্ডার নিয়ে আমরা আলোচনা করেছি, ইটালিকে আসলে বলতে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই রেসপেক্টটা দে ডিম্যান্ড। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, দে আর অলসো লাইক হট ফেভারিটস। আমি বলবো যে ফ্রান্স, ডেফিনেটলি ফ্রান্স। অ্যান্ড ইংল্যান্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইংল্যান্ডেরটা যদি একটু বলি, যে আবার আরেকটি টুর্নামেন্ট এসেছে, অ্যান্ড আরেকটি টুর্নামেন্টে তারা মানে স্টারের একটা স্কোয়াড নিয়ে এসেছে, স্পেশালি ইন দি অ্যাটাকিং সাইড অফ থিংস। এই সিজনে আসলে অ্যাটাকিং লাইনটা যদি দেখি, সবগুলো প্লেয়ার, হ্যারি কেইন, ফিল ফোডেন, বুকায়ো সাকা, কোল পালমার, কনর গ্যালাগার has been excellent, then midfielder Declan Rice, and of course Jude Bellingham. So আমি লাস্ট মান্থ থেকে দেখছিলাম একটা বিল্ড আপে, যে অনেকগুলো মিমস আসছিল যে এইরকম একটা অ্যাটাকিং লাইন বা অ্যাটাকিং ইউনিট, হাউ ক্যান দে নট উইন দ্য ইউরোস, এরকম একটা আলোচনা হচ্ছিল। ইট ইজ হোয়াট ইট ইজ। এইবারও আমি মানে কেউই আসলে ওই বোল্ডলি বলতে পারছে না যে ইংল্যান্ড যে ফেভারিটস হতে পারে বা হট ফেভারিটসও হতে পারে, এরকম কিন্তু কেউ বলছে না। কিন্তু আপনি যদি ওই অ্যাটাকিং ইউনিটটা দেখেন, সেটা কিন্তু মানে মানে ইটস ব্যাকড আপ, যে আপনি বলার সাহসটা অ্যাটলিস্ট রাখতে পারেন। প্রবলেমটা হচ্ছে বিকজ দ্যার ইংল্যান্ড, বিকজ সাউথগেট, হি হ্যাজ বিন অ্যামেজিং, অল ডিউ রেসপেক্ট, but he has also had, has he been amazing compared to his predecessors and where England were. So সেইখান থেকে যদি দেখা হয়, he's been great, he's been one of the best managers England have had for a long time. আমরা বিল্ড আপটাতেও যদি দেখি, we have seen two contrasting styles. প্রথম ম্যাচটা ছিল বসনিয়ার সাথে, আর সেকেন্ডটা ছিল আইসল্যান্ডের সাথে হেরে গেছে, যেটা আপনি চাইবেন না। আপনি একটা বড় টুর্নামেন্টে আসছেন, লাস্ট ম্যাচটাই হারছে, হ্যাঁ, ইন টার্মস অফ স্ট্রেংথ আপনি রিলেটিভলি উইকার সাইডের সাথে আপনি প্রস্তুতি নেওয়ার জন্য আপনি খেলছেন, কিন্তু আপনি হেরে গেছেন এরকম একটা স্কোয়াড নিয়ে। সো এটা আপনি চাইবেন না, বাট ইট ইজ হোয়াট হ্যাপেন। একটা কি একটা কম্পোনেন্ট ছিল এখানে, যে কন্ট্রাস্টিং স্টাইলস, যে ইট ওয়াজ অল অ্যাবাউট টেস্টিং দ্য স্কোয়াড, যে কোন জায়গাগুলোতে আসলে আমার মানে প্র্যাকটিস ম্যাচ মূলত যেই কারণে খেলা হয়, যে দেখার জন্য যে আসলে আমাদের স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়। এই জিনিসটা আমার মনে হয় যে এই পারপাসটা আসলে সার্ভ হয়েছে। ফার্স্ট এতে বসনিয়ার এগেনস্টে যদি দেখি, দে ওয়ার ভেরি অ্যাগ্রেসিভ, বাট অ্যাগ্রেসিভ হলে যেই হয় 4-2-3-1-এ, আপনি অ্যাগ্রেসিভ হলে, হাই প্রেসিং ইউনিট হলে আপনি যে প্রবলেমটা ফেস করতে পারেন, যে হাই লাইন ডিফেন্সের কারণে হয়তো অনেক সময় আপনি ধরা খেয়ে যেতে পারেন এগেনস্ট পেসি অপোজিশনস, অ্যান্ড অনেকবার এটা হয়েছে। সেম সেকেন্ড ম্যাচেও এটা সলভ করার চেষ্টা করেছে। সলভ করলো কিভাবে, যে ব্যাকলাইনটা একটু পিছিয়ে খেলানোর একটা প্রবণতা আমরা দেখতে পেরেছি। ব্যাকলাইন পিছনে আর হচ্ছে মিডফিল্ড, এদের মধ্যে গ্যাপটা আসলে একটু বেশি ছিল। তো এইসব ব্যাপারগুলো থাকে, যে সর্টিং আউট ইউর প্রবলেমস। আমার মনে হয় মাগুয়েরের ইনজুরিটা ইংল্যান্ডের জন্য একটু মানে একটু ভোগাবে। আই কমপ্লিটলি এগ্রি, যে এটা ক্লাবে যেমন, ন্যাশনাল টিমে কিন্তু দুর্দান্ত, কমপ্লিটলি অপোজিট। অ্যান্ড আপনি যদি লাস্ট কিছু টুর্নামেন্ট দেখেন, আপনি ওয়ার্ল্ড কাপ দেখেন, ইউরো দেখেন, অ্যান্ড দেন দ্য ওয়ার্ল্ড কাপ এগেন, মানে 2টা ওয়ার্ল্ড কাপ অ্যান্ড একটা ইউরো, ম্যাগুয়ার হ্যাজ বিন অ্যামেজিং ফর ইংল্যান্ড, অ্যান্ড অনেক কি একটা ডিফেন্ডার, যে আপনি
ওয়ার্ল্ড কাপ বা এরকম টুর্নামেন্টে ন্যাশনাল কালার্সে আপনি কোনো ব্লান্ডার্স দেখবেন না, আপনি খুব রিলায়েবল একটা ডিফেন্ডারই দেখতে পারবেন যার এরিয়াল প্রাওয়েসও খুব ভালো। সো এখান থেকে একটা অনেক বড় একটা উইকনেস আছে। আর সাউথগেটকে এবার দেখেছি যে সে আগের যে কোর্টটা ছিল, হি ডিড নট প্রেফার দ্যাট দিস টাইম অ্যারাউন্ড, যে আগের যে কোর্টটা যাদেরকে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, তারপর হচ্ছে ইউরো ফাইনাল অ্যান্ড দেন অফকোর্স কোয়ার্টার ফাইনাল এগেনস্ট কোয়ার্টার ফাইনাল ছিল বা রাউন্ড অফ 16 ছিল এগেনস্ট ফ্রান্স ইন দ্য কাতার ওয়ার্ল্ড কাপ। সো ওই কোর্টটা সে এবার প্রেফার করেনি, যেমন স্টার্লিং, র্যাশফোর্ড, হি ওয়েন্ট ফর আদার প্লেয়ার্স। সো এখানে একটা রিস্ক ছিল, দে হ্যাভেন্ট প্লেড টুগেদার। বাট স্টার্লিং র্যাশফোর্ডকে না নিলেও তো তোমার ওই যে তুমি যেটা বললা যে ফ্রন্ট লাইন তো ইটস লাইক মানে অন্যান্য টিমরা দেখে আসলে এনভি করার মতোই, যে এক্স্যাক্টলি দ্য নেমস দ্যাট দে হ্যাভ আর কি, Top players. টপ লেভেল অল প্লেয়ার্স আর পারফর্মিং অ্যান্ড এভরিথিং। তোমার কাছে আমার একটা প্রশ্ন, ইংল্যান্ডের ফ্যান যেহেতু এত কিছুই বললা, মানে ডু ইউ থিঙ্ক ইংল্যান্ড মানে ক্যান ব্রিং ইট হোম দিস টাইম? বিষয়টা আসলে ওই আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে দলটা আসলে ইংল্যান্ড, ইট ক্যান গো আইদার ওয়েজ উইথ দিস স্কোয়াড, মানে একটা ইয়াং স্কোয়াড, সো ইউ হ্যাভ টু take that into consideration. It's a young squad and it can go either ways, and you have amazing players. Kobe Mainoo, he's been amazing for Manchester United. He's been such a brilliant player to watch. So it can go either ways. মানে এখন ভরসা করার অনেক কিছু আছে। ডিফেন্সটা টুর্নামেন্ট ফুটবলে রামিন ভাই যেটা বলছেন, মানে কি বলে ম্যানিউর মানে কি বলে লুকশো টুর্নামেন্টে মানে কি বলে লিগে তো মানে খেলতেই পারে না, অল্প কিছু ম্যাচ খেলছে এন্ড গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচ পর্যন্ত মনে হয় সে ইনজুরি থাকবে, ইনজুরি ছিল। তারপরে আবার এতেছে কি এখন দেখতেছি ট্রিপিয়ারের লাস্ট ম্যাচে দেখলাম যে লেফট ব্যাক খেলছে, এন্ড দ্যাট টেকস অ্যাওয়ে আ লট ফ্রম দি অ্যাটাকিং সাইড অফ থিংস, যেখানে ওয়ার্ল্ড ফুটবল আমরা দেখছি যে ফুল ব্যাকসরা সো ইম্পর্টেন্ট। সো সেখানে একটা অবভিয়াসলি ইংল্যান্ড উইল রাইট ব্যাক কি আর্নল্ড at a disadvantage. Right back Kyle Walker, of course. Arnold is preferred in the midfield right now. Similar type of thing আমরা ফ্রান্সেও দেখতে পারি, মানে how England play but have played in the last 3 major tournaments, যে ভাই defense will build around defense. If we have a strong defense we can build from there. ফ্রান্সও কিন্তু despite the stardom বা despite the star-studded squad they have, তারা কিন্তু খুব pragmatic ফুটবলই খেলে, and Didier Deschamps is a master at it. তাদের যে স্কোয়াড, তাদের যে পার্সোনাল স্পেসিফিক পজিশনে, দ্যাট ইজ অ্যামেজিং। যে আপনি কাম অন লেটস বি সিরিয়াস, যে ফ্রান্সের যে স্কোয়াড আছে ওইটাতে ইউ ক্যান প্লে হাউ এভার ইউ ওয়ান্ট টু। একটা পজিশনে যদি আপনি 2-3টা অপশন থাকে, ওয়েল রাউন্ডেড অপশনস, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। বাট ডেশামসকে এখানে অনেক বড় একটা ক্রেডিট দিতেই হয়, যে এই কন্ট্রোলড একটা ফ্রেন্জি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা অ্যান্ড প্র্যাগম্যাটিক ফুটবল খেলা, যে ডিফেন্স ভাই গুড লাক ব্রেকিং আস ডাউন। বাট তারপরও ডিফেন্সে কিন্তু একটা জিনিস কি, ফর দ্য ফার্স্ট টাইম ইন আ লং টাইম ফ্রান্সের হচ্ছে ওই হুগো লরিস, যাকে আমার নিজেরও পার্সোনালি আমার অত ভালো লাগে না। আই অলওয়েজ স হিম অ্যাজ দ্য উইকলিং। হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ হুগো লরিস আর রাফায়েল ভারান ছাড়া ফর দি ফার্স্ট টাইম ইন আ লং ওয়াইল তারা হচ্ছে যে একটা মেজর টুর্নামেন্ট খেলছে। রাফায়েল ভারান ইজ আ গ্রেট ডিফেন্ডার, বাট ইউ হ্যাভ টু ভেরি গুড ডিফেন্ডার্স রিপ্লেসিং হ্যাঁ, উপমেকানো আছে, কোনাটে আছে, কুন্দে আছে, হার্নান্দেস আছে, থিও হার্নান্দেস আছে, দে হ্যাভ আ ভেরি packed defense. N'Golo Kante made a return to the side. N'Golo Kante made a return, but N'Golo Kante হয়তো স্টার্ট করবে না, চুয়ামেনি হয়তো probably will start. আর আমরা ওইখানে মানে ওদের ডিফেন্স ইজ ভেরি গুড, বাট ওই একটা জিনিস যে হয়তো যে কোর জিনিসটা যেটা হঠাৎ করে এখন নেই আর কি, তো সেটাও একটা হয়তো ইফেক্ট হতে পারে, মানে আই ডোন্ট নো। কোর্টে কি আসলে নেই, মানে এমবাপে আছে, জিরু আছে, ডেম্বেলে, মানে ওই যে ডিফেন্সের ওই যে দুইজনের কথা বললাম যে মানে হুগো লরিস, বাট ম্যাগনান ইজ অ্যামেজিং, হি হ্যাজ বিন প্লেইং অ্যামেজিং। অ্যান্ড তুমি ডিফেন্স লাইন নিয়ে ওভাবে আসলে প্রশ্ন ওদেরকে করাও যাবে না, মানে ওদের তুমি যদি শুধু জাস্ট নামগুলাই দেখো দে আর এনাফ আর কি। অ্যান্ড দেন ইউ সেড যে ওদের মানে অপশনসও অনেক, প্লেন্টি অফ অপশনস দে হ্যাভ। অ্যান্ড ফ্রান্সের এই টিমটা মানে ফ্রান্স লাস্ট কয়েকটা টুর্নামেন্টে যখনই গিয়েছে তাদেরকে আমরা টাইটেল কন্টেন্ডার হিসাবে ধরতে বাধ্য হয়েছে, এবারও অবশ্যই রিগার্ডলেস অফ দেয়ার ফর্ম। এবারও কিন্তু কিছুদিন আগে মাঝে মার্চের কিছু ফ্রেন্ডলিতে, মোস্ট প্রবাবলি কার কাছে আমি ভুলে গেছি, কয়েকটা ফ্রেন্ডলিতে কিন্তু ফ্রান্স মানে ধরা খেয়ে গেছিল। একটাতে মনে হয় হার্টসে, মানে হ্যাঁ কয়েকটাতে হার্টসে, অ্যান্ড ওইখানে গিয়ে তাদের কিছু প্রবলেম ফেস করেছিল, বাট দেন দে বাউন্সড ব্যাক এগেইন আর কি। অ্যান্ড সেখান থেকে মানে অ্যান্ড আবার যদি উপরে যাই, গ্রিজম্যান এখন হচ্ছে লাস্ট এক বছর ধরেই হচ্ছে যে সে কিন্তু খুবই মিডে নেমে কাইন্ড অফ মানে মিডফিল্ডার হয়ে বেসিক্যালি ডিপে এসে খেলে। সে হচ্ছে যখন
প্রেস ট্রিগার করার ব্যাপার থাকে, ইউ সি হিম হ্যাঁ। when And- they're under the cosh, you see him putting in the work, and you see him working hard for the team despite having all these qualities. He can like throw you a pass that Exactly. will unlock defenses. So He that's can what- score goals, he can link up play. So he is the one of the most well-rounded players of this tournament and of course in Europe. অ্যান্ড গ্রিজম্যানের সাথে হচ্ছে ওদিকে র্যাবিয়ট আছে, সো Rabiot most probably won't start. কে স্টার্ট করবে? I am আমার কাছে মনে হয়- hoping যে Kante will start. কান্তে উইল স্টার্ট, তাহলে কান্তে চুয়ামেনিকে মনে তুমি হয় কি না। উপরে দিয়ে দিবা? Absolutely not. I would have Kante do everything in my side. আর র্যাবিয়টকে যেটা আমার লাগে যে গ্রিজম্যান যে জিনিসটা করে র্যাবিও কাইন্ড অফ সেম জিনিস করে, হি ক্যান গিভ Absolutely ইউ not. দোজ passes and Absolutely everything. not. I totally disagree. He's that, The মানে class is that he difference has in that class. presence, he has that presence, aerial presence ও আছে. The difference is class. You have হ্যাঁ, to না take that অবভিয়াসলি দেয়ার ইজ আ ডিফারেন্স ইন ক্লাস অবভিয়াসলি, আমি ওটা মানে ডিনাই করছি না। আমি বললাম যে রাইট সাইডে যদি গ্রিজম্যান এসে যদি ওইসব ক্রিয়েটিভ ক্রিয়াটা করে, র্যাবিও অলসো ক্যান ডু দ্যাট, অ্যান্ড more conservative approach. হ্যাঁ, মোর কনজারভেটিভ, বাট হি ক্যান অলসো ডু দ্যাট। অ্যান্ড উপরে তো দেন উই হ্যাভ টু টক অ্যাবাউট দিস ওয়ান গাই, Kylian What, are we talking about Giroud? Kylian Mbappe, this guy. So ওসমান মানে দেম্বেলেও before going to Dembele Real ভালো Madrid, performance. মানে at 25 he has probably won everything other than the Ballon d'Or, যেটা হয়তো রিয়াল মাদ্রিদে আসলে সে পেয়েই যাবে। So before going there, I also think যে মানে এটা ওর জন্য অনেক একটা খুবই ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট হবে আর কি। আমার ধারণা ফ্রান্স চ্যাম্পিয়ন হলে এবার কিলিয়ান এমবাপ্পে ব্যালন ডি'র জিতবে, কেমনে Yeah, absolutely. কারণ ইউরোর হাইপটা অনেক বেশি। ইউরো দিয়ে জিতে, Champions- হ্যাঁ আমরা দেখি Definitely, একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে definitely. যদি জিতে যাওয়া যায় Just সবকিছু। আপনি hype Euro টা দিয়ে World Cup বলা যাচ্ছে না? Even- 2014 সালের পরে যখন নাকি মানে ওই বছর যখন নাকি 13-14 তখন পর্যন্ত যখন ন্যাশনাল টিমের এফোর্টটা মানে এই ব্যালন ডি'র পড়ছিল না, তারপরে কিন্তু মানে টোটাল জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু 18তে দেখছি কি বলে মদ্রিচ ফাইনাল নিয়ে সে ব্যালন ডি'র Right. তো মানে ওই তারপরে সময়টাতে কিন্তু অনেক বেশি কাজ করছে। তখন হচ্ছে যে 2018 সালে মডরিচ রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে এবং হি হ্যাড অ্যান অ্যামেজিং সিজন। রিয়াল বিশ্বকাপের আগ পর্যন্ত টোটাল জিনিসটাই কিন্তু রোনালদোর উপরে ফোকাস ছিল। হ্যাঁ, বিশ্বকাপ টোটাল চেঞ্জ করে Right. দিয়েছে। এখন বিশ্বকাপ চেঞ্জ করতে পারছে একটা কারণে, ক্রোয়েশিয়ার মতো একটা টিম যখন গিয়ে হচ্ছে যে ফাইনালে খেলতেছে এন্ড দেয়ার মেইন প্লেয়ার ইজ এখন ফ্রান্স যদি লুকা চ্যাম্পিয়ন মডরিচ। হয় না, আপনি তাহলে এটাকে তুমি দেখবা overlook- যে অবশ্যই আপনি overlook করতে পারবেন কারণ কিলিয়ান এমবাপ্পে কিন্তু হি ইজ দ্য টপ স্কোরার ফর হিজ ক্লাব ইন দ্য লিগ, ইন ইউরোপ, and of course we expect him to be the top scorer in this tournament. But who would not? You would have to place your bets on হ্যাঁ, Kylian exactly. Mbappe to If you have to place your bets on anyone, take you'd home place the your golden bets ball. on, yeah. So he's that kind of a player. রায়ন ভাই কি অ্যাড করতে চাচ্ছিলাম? না, এটাই বলতে চেয়েছিলাম। আর আমার কাছে মনে হচ্ছে যে যদিও আমি এমবাপ্পের কথা বলছি, কিন্তু কেন যেন জাস্ট মানে কোনো লজিক নেই। আমার মনে হচ্ছে যে এবার জার্মানি চ্যাম্পিয়ন হবে এবং ব্যালন ডি'র টনি ক্রুস জিতবে। I don't know Amazing, কেন। amazing একটা Similar line of thought with নাভিদ ভাই। হ্যাঁ। নাভিদ ভাই বলছে যে টনি he ক্রুস doesn't এবং আমি চাইতেছি টনি ক্রুস মানে তোর ক্যারিয়ারটা যাতে খুবই সুন্দরভাবে যায়। মানে সে অ্যামাজিং একটা প্লেয়ার, আমার তো খুবই পছন্দ সবসময়, যদিও সে আমার মানে অপছন্দের দলে খেলছে সারা জীবন। বার্সেলোনায় খেলতে পারতো, হয়নি, বাট কি বলে টনি ক্রুস ইজ টনি ক্রুস। বার্সেলোনায় আর- যদি টনি ক্রুস খেলতো, টনি ক্রুস আজকে এই টনি ক্রুস হইতো না। Who knows? বার্সেলোনার ঠিক আছে? টিম তো তুমি রিয়াল মাদ্রিদ দ্যাট Real ট্যাগ Madrid দ্যাট হি তাদের- হ্যাজ, ওইটাকেই ও যেভাবে হি প্রাউডলি ওয়্যারস দ্যাট ব্যাজ, এন্ড দ্যাটস দ্য রিজন টনি ক্রুস ইজ ওয়াইডলি রিনাউন্ড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স অফ দিস জেনারেশন। বার্সেলোনায় খেললে ইভেন র্যাকেটিচের মতোই হইতো। ঠিক আছে, Rakitic সেই অর্থে he's হয়তো। not ফেলে দেওয়ার মতো না। He also won the Champions League. But coming back to Germany, জার্মানির চান্সেস কিরকম দেখছেন? মানে ইউ হ্যাভ দিস তাদেরও কিন্তু একটা এক্সাইটিং স্কোয়াড আছে অ্যাটাকিং স্কিম অফ থিংস যদি চিন্তা করি। ফ্লোরিয়ান ওয়ার্টস আছে কাই হ্যাভার্টস, এরা সবাই ছিল, মুসিয়ালা। বাট আমি যেটা বলতে চাইতেছি যে টনি ক্রুস আসার পরে কিন্তু জার্মানি টোটালি ইউটার্ন করছে। টনি ক্রুস আসার পরে যে 4টা ম্যাচ খেলছে জার্মানি, 4টা হারে নাই, 3টা জিতছে, একটা ড্র করছে সম্ভবত। ইভেন ফ্রান্সেরও হারাইছে 2-0 গোলে টনি ক্রুস আসার পরে। সো টিমটা কিন্তু ওই যে মাঝখানে হাঁটতেছিল ওই চিন্তা করলে আর কাজ হবে না। এখন জার্মানি অন্য টিম, আর নাগলসম্যান অবশ্যই ভালো কোচ, হয়তো They're the হয়নি hosts, তখন। right? মানে হোস্টের একটা ব্যাপার তো ব্যাপার থাকেই। থাকে, একটা advantage একটা ব্যাপার থাকে যে, থাকে। আমার ধারণা এবার চ্যাম্পিয়ন হবে জার্মানি এবং সেরা খেলোয়াড় হবে Toni টনি Kroos. ক্রুস। And And- this is amazing. You have a few players from Leverkusen as well. You have Andrik, you have Ta.
Rudiger is in supreme form. He's been the best defender in the world, if I Right can now. say that right now. Attacking side of things, benchও যদি দেখেন ফুলক্রুগ আছে, ফুলক্রুগ is such a good player, technically very good. Kai Havertz. So জার্মানির হোস্ট হিসেবে একটা বড় একটা সুযোগ আছে. Then you have this really good midfield, Jamal Musiala coming in. So quite a few contenders there. এখন যদি একদম on the top of your mind যদি জিজ্ঞেস করি, who wins the Euros? Who are the favorites? রামিন ভাই, জার্মানি। Germany. নাহিদ ভাই, পর্তুগাল। Portugal. Should I break this? England. It has to come home. Come on. না, দ্য থিং ইজ আমি পর্তুগাল একটা কারণেই বলছি, বিকজ আই এম আ সাপোর্টার, রোনালদো সাপোর্টার। লাস্ট টুর্নামেন্ট হবে, মেজর টুর্নামেন্ট, আই ওয়ান্ট হিম টু উইন ইট। বাট এছাড়া আমার কাছে যদি মনে হয়, ডোন্ট সি জার্মানি উইল বি আ ফোর্স, অবভিয়াসলি দে আর অলওয়েজ, বাট আমার কেন জানি মনে হয় যে ফ্রান্স, দ্য Yes, স্কোয়াড দে হ্যাভ, realistically, if দ্য you're স্কোয়াড দে looking হ্যাভ, at this, রিয়েলিস্টিকলি আমার কেন জানি মনে হয় যে I also go with France. I'll be picking Portugal just because I'm a fan, but the most chances that I see সেটা হচ্ছে ফ্রান্সের। France. আর পর্তুগালের কথা যখন বললা তখন মনে এলো জোসে মরিনহো দুদিন আগে একটা কথা বলছে যে পর্তুগাল যদি দুইটা টিম বানায়, বর্তমান যে স্কোয়াড আছে দুইটা টিম মানে প্রতিটা টিমই চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার মতো দল, অর্থাৎ পর্তুগালের মরিনহোর দৃষ্টিতে চ্যাম্পিয়ন হবে পর্তুগাল। আর পর্তুগালের টিমটা আসলে বলার মতো দুর্দান্ত একটা টিম, প্রতিটা বিভাগে 2 থেকে 3 জন স্টার টাইপ প্লেয়ার, Right up there. And আমি যদি personally বলি, France number 1 থাকবে, and secondly Portugal, and then I go with England. So that is where I'm at. That is the way I am thinking. So thank you, gentlemen. Thank you for your thoughts. Thank you for a lovely discussion. And the Euro fever is on. And we look forward to the opening game on June 14th between Germany and Scotland. Thank you, gentlemen.